নমস্কার। আজকে প্রথম যুক্তিতর্কের প্রোগ্রামে ওপেনিং ব্যাটসম্যান আমি, আর পিচটাও আমার না ঠিক এখানে, বাট আমি আমার মতো করে সাধারণ মানুষের পার্সপেক্টিভে বলবো, কারণ যারা শাসক দল তাদের একটা পার্সপেক্টিভ আছে, তারা ভোটে জিতে রাজনীতিতে এসছেন ক্ষমতায়, এবং যারা অপোজিশন তাদের একটা পার্সপেক্টিভ আছে, তাদের আইডিওলজি আছে, তারা তাদের মতো করছেন। এবার যারা আমরা এক তো পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, আর তাছাড়া ভারতবর্ষের রাজনীতির অলিতে গলিতে অনেক বছর ঘুরেছি সরকারি চাকরিতে, তো পার্লামেন্টের সঙ্গে একটা সম্পর্ক আছে। পার্লামেন্ট অ্যাটাক যেদিন হয় সেদিন আমি ওখানেই ছিলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অনেক বছর 4-5 বছর দিল্লিতে ছিলাম, তো একটা আইডিয়া আছে। তো আমি সোজাসুজি শুরু করছি যে আজকের আপনাদের যে সাবজেক্ট বিষয় যুক্তিতর্কের, সেটা আমার একটা ছোটোবেলার মজার কথা মনে পড়ে। আমরা স্কুলে একটা প্রশ্ন করতাম এবং বেয়ারা ছেলেরা করতো, এবং উত্তরটা বলে দিচ্ছি, সেটা ছিল ইফ যদি ইজ হয় বাট কিন্তু হোয়াট মানে কি। তো কুণালদাও করতেন, হাসছেন উনি। তো এবার এর উত্তরটা ছিল যে প্রশ্নের মধ্যেই উত্তর দিলে আমি বলবো কি। তো এইখানে আপনি দেখুন আজকের যে বিষয়টা, 30 দিন হাজত বাসে হারাতে হবে গদি। এইবার গদি হারানোর একটা বিভীষিকার ব্যাপার ইঙ্গিত করা হচ্ছে। সংশোধনের ঢিলে তোলপাড় রাজনীতির নদী। সংশোধনের ইট না, পাটকেল না, তীরও না, ঢিল। এইখানে একটা ইঙ্গিত আছে। আমি জানি আপনারা ইঙ্গিতটা দিচ্ছেন এবং আমি মানছি আপনাদের সাথে। এজেন্সির ফাঁসে যখন বিধায়ক থেকে মন্ত্রী, মানে এজেন্সির ফাঁস, এজেন্সির তদন্ত না, চাপ না, এইগুলোতে আমার মনে হচ্ছে যে এর মধ্যেই যদি সব বলে দেওয়া হয় তাহলে আমি বলবো কি আর এনারাই বলবে কি। তো দেখুন, কিছু ঘটনা আমি বলবো যেটুকুনি আমার বুদ্ধিতে। প্রথম কথা, এটা কিন্তু 130 নম্বর, মানে 129টা সংশোধন হয়ে গেছে। তার মধ্যে কিছু কিন্তু তাবর তাবর সংশোধন হয়েছে আমাদের দেশে। হ্যাঁ, ফান্ডামেন্টাল রাইট নিয়ে ইন্দিরা গান্ধীর সময় সংশোধন হয়েছে, আবার ওনার সময় সোশ্যালিস্ট সিকুলিয়ার কথাগুলো ঢোকানোর সময় আবার মোরারজি দেশাই এসে আবার ওই সংশোধনের পিছনে আরেকটা সংশোধন করে দিয়েছিলেন, 42nd অর সামথিং। অ্যান্টি ডিফেকশন নিয়ে রাজীব গান্ধীর সময় হয়েছিল বড় সংশোধন, ঝামেলা হয়েছে। আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকারের সময় দুটো জিএসটি, যেটা নিয়ে বিরাট বিরোধিতা হয়েছিল, এখন লুটেপুটে সব স্টেট গভর্নমেন্ট জিএসটি মজা নিচ্ছে। এটাতে কেন আপত্তি? আমি যেটুকুনি বুঝি, এটা এমন একটা বল যেটা খেললে ক্যাচ উঠবে আর না খেললে বোল্ড হবে। অপোজিশন পড়ে গেছে ফাঁপড়ে। কেন বলছি এই কথা? দেখুন, টাইমিংটা আমাদের বর্ষা অধিবেশনের শেষ দিনে একটা বিল আনা, এটা সিরিয়াসনেস নেই এই ব্যাপারটার। এটার আমার মনে হয় একটা প্ল্যানিং, যেখানে অনেকগুলো লেয়ারের প্ল্যানিং আছে। এবং যদি আমরা দেখি যে জেপিসির লুপে যদি এটা চলে যায়, এটা কবে আসবে? জেপিসি এমন একটা জিনিস যেটা করলেও হয়, না করলেও হয়। আমি দেখেছি সামনের থেকে অনেক জেপিসিতে ওটা পড়ে ফাইল করে দেওয়া হয়, তো এটা লুপে চলে যেতে পারে। এবার হচ্ছে যে এটাতে যেটুকুনি আমি জানি 2/3 মেজরিটি লাগে। আরে এদের তো সিম্পল মেজরিটির অসুবিধা হয়, মাঝে মাঝে সাউথ ইন্ডিয়া গিয়ে খেতে হয়, মাঝে মাঝে বিহারে গিয়ে খাবার খেতে হয়। তো সেইখানে আপনি যদি দেখেন তো 2/3 কোত্থেকে আসবে? অঙ্কটা কি? আসতে পারবে না। তো তাহলে কেন এই বিলটা? এইটা বুঝতে হবে। কারণ এই বিলটা যদি আপনারা পাস করে দেন তো মৃত্যুর পরোয়ানা লিখে দিল অনেকে, আর যদি এটা বিরোধিতা করেন তাহলে কি হবে? একটা মোরাল হাই গ্রাউন্ড চলে আসবে যারা বিরোধিতা করবে না বা যারা বিলটা প্রপোজ করছে, এবং সেই একটা মোরাল গ্র্যান্ড স্ট্যান্ডিং বলতে পারেন আপনি, একটা নৈতিক মানদণ্ড পাল্টে যাবে যে দেখো আমরা চেষ্টা করছি এরকম, আর এরা জেল খাটা আসামিদের দিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বানাবার চেষ্টা করছে। এবং আইনি ব্যবস্থাতেই বা এত অনাস্থা কেন? মানে আমাদের সুপ্রিম কোর্টের জাজেরা কি ওরা জানেন না যে 30 দিন হয়ে গেলে এই লোকটাকে রিজাইন করতে হবে? তাহলে আমি এমনভাবে একটা কিছু করব যাতে 30 দিন না হয়। কারণ জেনারেলি 30 দিন হয় না, 15 হয়। এবার এই পুরো ব্যাপারটা আগে কেন হয়নি, এটাও একটা প্রশ্ন। কারণ যখন আমাদের সংবিধান লেখা হয়েছিল তখন বোধহয় কারো কল্পনাতেও আসেনি যে এরকম কেউ করতে পারে। আপনি যদি দেখেন জওহরলাল নেহরুর সময় বড় বড় মিনিস্টাররা পোস্ট ছেড়ে দিয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পোস্ট ছেড়ে দিয়েছিলেন। হ্যাঁ, তারপরে একজন ছিলেন কৃষ্ণামাচারী, তিনি পোস্ট ছেড়ে দেন, মানে তিনি ক্যাবিনেট মেম্বার ছিলেন।
আপনি পবন বানসাল পোস্ট ছেড়েছেন, ল মিনিস্টার ছিলেন অশ্বিনী কুমার পোস্ট ছেড়েছেন, জর্জ ফার্নান্ডেস পোস্ট ছেড়েছেন করাপশানের, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময় সন্তোষ রায় বলে একজন ছিলেন, উনিও, এটা তো সবাই জানে যে যদি এরকম বড় কেস হয় নৈতিক কারণে ছেড়ে দেয়। বাট এখন একটা নিউ নর্মাল যেখানে রাজনীতিবিদরা পোস্ট ছাড়তে চাইছেন না যদি বড় কেসও থাকে, তো সেইখানে এটা একটা জাস্টিফিকেশান থাকে, কিন্তু এটা একটা বর্তমানের প্রবণতা। কিন্তু সেখানে এই ব্যাপারগুলো আমাকে ভাবায় যে এই দিনে কেন এইটা পেশ করা হলো, মেজরিটির ব্যাপারটা কি হবে, এবং এখানে অন্য একটা ব্যাপার হচ্ছে যে সামনে অনেকগুলো ইলেকশন আছে। আপনি যদি দেখেন নভেম্বরে একটা ইলেকশন আছে একটা বড় স্টেটের, এবং তারপরে 5-6 মাস পরে মানে মার্চ এপ্রিল মের দিকে 5টা রাজ্যে ইলেকশন আছে। আপনি যদি এর ক্যালকুলেশন করেন যে এই ইলেকশন পলিটিক্সে কটা রাজ্য ইনভলভড আছে আর তাদের পপুলেশন কি, কজন এমপি কজন এমএলএ ইনভলভড আছে, ইউ উইল বি সারপ্রাইজড। আমাদের দেশে 30% পপুলেশন, 30% এমএলএ, 30% এমপি ইনভলভড আছে। এখানে 115 জন এমপি ইনভলভ আছে, 1000-এর উপরে এমএলএ ইনভলভড আছে। এই যে কটা স্টেটে হবে, ওয়েস্ট বেঙ্গলে হবে, বিহারে হবে, আপনার তেলেঙ্গানাতে হবে, আরও অনেকগুলো স্টেটে হবে, কর্ণাটকাতে হবে, কেরালায় হবে, তামিলনাড়ুতে হবে, পাঞ্জাবে হবে। এবার হচ্ছে কি যে তাহলে এর এত বিরোধিতা কেন? আমার মনে হয় যে যেটা আমি আগে বললাম যে না খেললে ক্যাচ উঠে যাবে, তাই জন্য বিরোধিতা করতে হবে। লজিক্যালি তো কেউ এমন না যে প্রত্যেক পার্টিতে ভরে ভরে আছে। অন্তত আমাদের রাজ্যে যে শাসক দল আছে আমার মনে হয় না যে আমাদের মুখ্যমন্ত্রী সেরকম চান্স আছে কোনো দিন যে উনি 1 মাস জেলে থাকবেন। নো, আই ডোন্ট থিঙ্ক সো। তাহলে কেন এইটা বিরোধিতা না করলে একটা মানে অদ্ভুত জায়গায় ফেসে গেছে এরা, আবার বিরোধিতা করলেও ফেসে যাবে। এবার এর সাথে আরও অনেকগুলো কারণ আছে, কারণ যারা কেন্দ্রীয় সরকার তারা গুছিয়ে খেলছে এখন। এইবার একটা মনে হয় অন্য আরেকটা ব্যাপার আছে যেটা আমাদের রাজ্যে একটু দেখি যে বেশি বিরোধিতাটা হচ্ছে। মানে আরে অনেকগুলো তো রাজ্য আছে যাদের মানে যেখানে শাসক দল নেই, কেন্দ্রীয় শাসক দল নেই, তাদের থেকে আমাদের পশ্চিমবঙ্গে একটু বেশি দেখি যে এইটা নিয়ে উতলা। সেটা দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে যে ওভারঅল বিরোধীর মুখ ব্যাটনটা ঘুরতে ঘুরতে কখনো নীতিশ কুমার, কখনো আপনি যদি দেখেন আমাদের অখিলেশ যাদব, কখনো ওখান থেকে পশ্চিমবঙ্গে আমাদের একটা যেটা লিডারশিপ ছিল সেখান থেকে সরে যাচ্ছে। সেই জন্য একটা কারণ হতে পারে। আরেকটা যেটা আমরা বুঝতে পারি টিভি দেখে যে আমাদের রাজ্যের দলের মধ্যেও একটা নিজেদের ইন্টারনাল কম্পিটিশন আছে, যেখানকার জন্য তারা অনেক বেশি বড় জোর গলায় পার্লামেন্টে কথা বলছে। এবার তাদের যে বক্তব্যটা সেটাও যে একেবারে উড়িয়ে দেওয়ার তা না, যে এটাকে একটা অস্ত্রকরণ করা হবে এজেন্সিকে দিয়ে। এবার আসি একটু এজেন্সির কথায়। দেখুন, যতই জেনুইন রিজন থাকুক, কিন্তু এজেন্সি, আমি আগেও আপনার প্রোগ্রামে একবার বলেছিলাম যে চেরি পিকিং বলে একটা জিনিস হয়, যে বেছে বেছে কিছু মানুষকে টার্গেট করা ভোটের আগে, এটা হয়ে আসছে। এবং আরেকটা যেটা হচ্ছে যে এজেন্সিরা তারা কোনো সরকারের হয়ে কাজ করছে না, তারা অনেক সময় নিজেদেরও আখের গুছাচ্ছে। মানে একটা অভিমত দিচ্ছি, আমার কাছে তো কোনো সাক্ষী সাবুত নেই, বাট যেটুকুনি বুঝতে পারি যে অনেক সময় যে কেসগুলো সলভ করা যায় সেখানেও কোথাও একখানা কিছু হিসাব নিকাশ হচ্ছে। আমাদের রাজ্যের কথা বলছি না, ওভারঅল বলছি। এবং সেখানে দেখতে পাচ্ছি যে ইডি আর সিবিআই এর সাকসেস রেট কম, কনভিকশন রেট খুব কম। এবং একটা যদি আপনি কম্পারেটিভ স্টাডি করেন যে বিরোধীদের টার্গেট করা হচ্ছে কি না, তো একটা তো আসে। এবার আসি যে অন্য একটা কথায়, যেটা দিয়ে আমাদের সঞ্চালক শুরু করলেন, যে আমি কেমনভাবে দেখি। আমি তো রাজনীতির লোক না, বাট শহরে থাকি, দেশের মধ্যে থাকি। আমার মনে হয় কোথাও একটা কল নেবার দরকার আছে যে এই রকম একটা বিলের দরকার আছে কিনা, যেখানে আমাদের দিল্লিতে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী তিনি কারাগারে থেকে সরকার চালাচ্ছিলেন। এটা একটা বাজে মেসেজ যায়। কারণ এমন না যে প্রথম কথা যে মুখ্যমন্ত্রীরই টার্গেট করা হবে, এবং দ্বিতীয় কথা যদি কেউ টার্গেট হয় তো তারও তো অনেক ভায়া মিডিয়া আছে। যেমন আমাদের বিহারের মুখ্যমন্ত্রী, উনি রিজাইন করে দিয়েছিলেন। রিজাইন করবার পরে উনি যে জীবনে রাজনীতি করেননি, নিজের বাড়ির লোক তাকে মুখ্যমন্ত্রী বানিয়ে রেখেছিলেন, এবং তিনি সাকসেসফুলি মুখ্যমন্ত্রীর কাজটা করেছিলেন। তো সেইখানে এমন না যে তার দলটাই উঠে যাবে। একটা দলে তো অনেক এমপি থাকে, অনেক এমএলএ থাকে। তো
তো এইখানে ভয়টা কিসের, এইটা আমি বুঝতে পারি না যে ভয়টা কিসের। নিশ্চয়ই কোনো একটা ভয় আছে, নাহলে তো সাইন করে দেওয়া হতো, কে কী হতো। এমনি কি যে সারা ভারতবর্ষে মুখ্যমন্ত্রীরা ভেতরে চলে গেল? আমার মনে হয় না, কারণ তাহলে তো কোনো স্টেটই কিছু জিততে পারতো না। আরেকটা কথা, যে একদিকে যেমন বিরোধীদের বক্তব্যটা যে মানে অস্ত্রকরণ করা হচ্ছে ইডি সিবিআই এজেন্সিকে কাজে লাগিয়ে, আরেক দিকে কোথাও একটা মনে হচ্ছে যে একটা লাইসেন্স টু ডু করাপশন চাওয়া হচ্ছে বিরোধীদের পক্ষের থেকে, দেশের মানুষের কাছ থেকে। এইবার এটা শেষ গিয়ে কোথায় দাঁড়াবে আমি জানি না। কোনো বেটার সলিউশন কেউ কিন্তু অফার করছে না। আমি দেখছি যেগুলো টিভিতে, যে কেউ বলছে না যে বেটার সলিউশন কি। আমি একটা সলিউশন দেখেছিলাম পশ্চিমবঙ্গ থেকে এসেছিল, যেটা আমি সহমত। আমি রাজনৈতিক লিডারের নাম নিচ্ছি না, বাট তিনি বলেছিলেন যে যদি পরে দেখা যায় যে এর কোনো দোষ নেই, একে ফাঁসানো হয়েছে, তাহলে সেই অফিসারের পিছনে সাজা হওয়া উচিত। আমি এটার সাথে সহমত, কারণ একটা অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত। যে আপনি কেস করলেন, একটা লোককে বদনাম করে দিলেন, কিছু হলো না, তারপর সে বাইরে এসে ঘুরছে, তাহলে সেই অ্যাকাউন্টেবিলিটিটা কোথায়? এবার আরেকটা কথা বলি, একটা না সামগ্রিক আপনি যদি দেখেন আমাদের ভারতবর্ষে, আমাদের রাজ্যে এবং সারা পৃথিবীতে একটা রাজনৈতিক অস্থিরতা ওভারঅল আপনি যদি দেখেন, ট্রাম্প বোমা মারছে ইরানে, ভারতবর্ষকে সকাল সন্ধ্যে গালাগালি দিচ্ছে। তেমনি আমাদের এখানেও যদি দেখেন যে আমাদের দেশে নানান রকমভাবে কিছু জিনিস দেখা যাচ্ছে যেগুলো আগে রাজনীতির মানদণ্ডতে ছিল না, আগে এগুলো চিন্তা করা যেত না, এখন এগুলো হচ্ছে। যে করাপ্ট লিডাররা, এবং আমরা এগুলোকে মানে এড়িয়ে যেতে যাচ্ছি, কারণ একটা আমাদেরও ভয় থাকে এখন সমাজের মধ্যে যে কি হবে। শাসনতন্ত্র এখানে এসছে, এমন জায়গায় চলে গেছে যে যেটা যার কাছে আছে সে সেটা ব্যবহার করছে অস্ত্র হিসাবে, বিরোধীদের মুখ বন্ধ করবার জন্য এবং সাধারণ আমার মতো মানুষদেরও মুখ বন্ধ করবার জন্য। এবং সেটা আমরা দেখেছি, আমাদের রাজ্যেও দেখেছি। এবং সেখানে কি হয়, একটা ত্রাস হয়ে যায় যখন আমরা দেখি যে কোনো রাজনৈতিক নেতা সে পুলিশকে গালাগালি দিচ্ছে, পুলিশের মা বউকে গালাগালি দিচ্ছে, তখন আমাদের ভয় যে পুলিশকে যদি এরকম করতে পারে তাহলে আমাদের কি করবে। এবার আমরা দেখি মানুষ পাঁচিল টপকে পালাচ্ছে, পুকুরে মোবাইল ফেলে দিচ্ছে, ভয় লাগে তখন যে এগুলো কি, কোন জায়গায় পৌঁছাচ্ছি আমরা। এখানে আমার মনে হয় যে একটা কল নেবার দরকার আছে, যে আমাদের কোনো দলেও কি যথেষ্ট সম্মানজনক ভালো রাজনীতিবিদ নেই? আমার মনে হয় আছে, পশ্চিমবঙ্গেও আছে, সব জায়গায় আছে, সমস্ত পার্টির মধ্যে আছে। তারা কেন সামনে আসতে পারছে না? কারণ একটা সমাজের কাছে আমরা কি বার্তা দিচ্ছি, যে মানে একটা হিন্দিতে কথা আছে, জো জিতা ওহি সিকান্দার, মানে যে জিতে গেল সেই সম্রাট। তো আমি মনে করি যে এখন ভারতবর্ষের এই বিলগুলোর মধ্যে দিয়ে একটা মানে অমৃত কুম্ভের মন্থন হচ্ছে, যেখান থেকে কিছু গরল তো উঠে আসবে, বাট কিছু হয়তো অমৃতেরও আমরা সন্ধান পাব, যে যেখানে পুরো সামগ্রিক জুডিশিয়াল সিস্টেম, আমাদের শাসন ব্যবস্থা এবং আমাদের রাজনৈতিক ব্যবস্থার একটা উত্তরোত্তর একটা গঠন হবে। এই পরপর অনেকগুলো জিনিস আমরা দেখতে পাচ্ছি রাজনীতিতে। আর না হলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার, কারণ না হলে হয়তো দেখব একটা সময় বেশিরভাগ মন্ত্রী জেল থেকেই তাদের রাজত্ব চালাচ্ছেন। ধন্যবাদ।